সার্কিট ট্যুর প্ল্যান রাজস্থানের এই পর্বে আমরা দেখব এবার মেহরানগড় ফোর্ট। এই মেহরানগড় রাজস্থানের যোধপুরে অবস্থিত এবং ভারতের যে সমস্ত বড় বড় কেল্লা আছে তাদের মধ্যে অন্যতম। এটি 1459 সালে তৈরি হয়েছিল রাওযোধার সময়। এই দুর্গটি শহর থেকে 410 ফুট উঁচুতে অবস্থিত এবং এর চারিদিক পুরু চওড়া প্রাচীর দিয়ে ঘেরা। এই দুর্গের ভিতরের এলাকায় আছে বেশ কয়েকটি প্রাসাদ এবং বিস্তৃত ফাঁকা জায়গা। শহর থেকে দুর্গে যাওয়ার জন্য রয়েছে চওড়া রাস্তা, যা এঁকে বেঁকে পাহাড়কে বেষ্টন করে উঠে গিয়েছে। দুর্গে প্রবেশ করার দ্বিতীয় গেটের কাছে দেখা যাবে কামানের গোলার চিহ্ন, যা জয়পুরের সৈন্যরা এই দুর্গ আক্রমণ করার সময় ব্যবহার করেছিল। এই দুর্গে প্রবেশ করার জন্য 7টি গেট আছে। এই পোলগুলি হল জয়পোল, ফতেপোল, লক্ষণপোল, দেদ কাগড়া পোল, অমৃতি পোল, লোহা পোল ও সুরজ পোল। মেহরানগড় শব্দের ব্যুৎপত্তি মিহির, যেটি সংস্কৃত শব্দ যার অর্থ হল শুন বা সূর্য দেবতা। আবার গড় সংস্কৃত শব্দের অর্থ বিশ্বাস। রাজস্থানী ভাষার উচ্চারণ অনুসারে মিহিরগড় পরিবর্তিত হয়ে মেহরানগড় হয়েছে। সূর্য দেবতা রাঠোর রাজবংশের প্রধান দেবতা ছিলেন। এই দুর্গটি মূলত যোধপুরের মহারাজা রাওযোধ দ্বারা 1459 সালে শুরু করা হলেও আজকের দুর্গের বেশিরভাগ অংশটি মহারাজা যশবন্ত সিংয়ের কাল থেকে রয়েছে। আজ অবধি রাঠোরদের হাতে রয়ে গেছে কেবল যোধপুর এবং বিকানির দুর্গ। রাজস্থানের বাকি দুর্গগুলির বেশিরভাগই কোনো না কোনো কারণে পরিত্যক্ত হয়ে গেছে। গেটে প্রবেশ করার মুখে দেখা গেল একজনকে রাজস্থানী লোকসঙ্গীত পরিবেশন করতে। আমরা বাঙালি জেনে তিনি বাংলা ভাষাও একটি লোকসঙ্গীতের কিছুটা অংশ শোনালেন। মেহরানগড় দুর্গে প্রবেশ করার সময় লোহা পোলের বাম দিকে প্রায় 15টি হাতের ছাপের মুরাল দেখা যাবে, যেগুলি হলো মহারাজ মানসিং মারা যাওয়ার পর তাদের স্ত্রীদের সতী হওয়ার সময়ের হাতের ছাপ। সেই সময় রাজাদের পরিবারের রাজাদের মৃতদেহ দাহ করার সময় তাদের স্ত্রীরাও জ্বলন্ত চিতাতে সমমরণ যেতেন। এছাড়া যুদ্ধের সময় রাজার মৃত্যু হলেও সম্ভ্রম রক্ষার্থে তাদের স্ত্রীরাও অগ্নিকুণ্ডে নিজেদের বিসর্জন দিতেন। 1731 সালে মহারাজা অজিত সিংয়ের সময় এই রকম ঘটনাতে 6 জন স্ত্রী ও 58 জন অন্যান্য মহিলারা
এই রকম অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দিয়েছিলেন। মধ্য রাজস্থান এবং মারওয়ার যোধপুরের বিস্তীর্ণ অঞ্চলের শৈল্পিক ও সাংস্কৃতিক ইতিহাসের ভাণ্ডার হিসাবে মেহরানগড় মিউজিয়ামের এক বিশেষ গুরুত্ব রয়েছে। এই মিউজিয়ামের সংগ্রহশালায় রয়েছে 17 শতক, 18 শতক ও 19 শতকের গর্ব করার মতন লক্ষণীয় নমুনার বিভিন্ন সংগ্রহ, যেগুলি হলো মিনিয়েচার পেন্টিংস, আর্মস এবং আর্মার্স, টেক্সটাইল, ডেকোরেটিভ আর্টস এবং ফার্নিচার। এই মিউজিয়ামে আছে 7টি ঐতিহাসিক কক্ষ, যেগুলি হলো শীষমহল, ফুলমহল, তখ বিলাস, সর্দার বিলাস, ঝাঁকি মহল, দীপক মহল ও মতিমহল, এবং 6টি গ্যালারি আছে, যেগুলি হলো হাওদা গ্যালারি, পালকি গ্যালারি, দৌলতখানা, চিত্রকলার গ্যালারি, টেক্সটাইল গ্যালারি এবং অস্ত্র গ্যালারি। গ্যালারি, হাওদা গ্যালারি। এই গ্যালারিতে রয়েছে হাতির পিঠের ওপর বসার বিভিন্ন রকমের আসনের সংগ্রহ, যা দেশের সেরা হিসাবে বিবেচিত হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হাওদা বা আসন হল মোগল সম্রাট শাহজাহান কর্তৃক প্রদত্ত উপহার, যার উপর তৈরি। এটি যোধপুরের মহারাজা যশবন্ত সিংকে বিশেষ উপহার হিসাবে দিয়েছিলেন, যার সঙ্গে ছিল একটি হাতি ও 100টি ঘোড়া, এবং এটি দেওয়া হয়েছিল 1657 সালের 18ই ডিসেম্বর। এছাড়া আরও যে হাওদা বা আসনগুলি রয়েছে, সেগুলির ঐতিহাসিক গুরুত্ব আছে। পালকি গ্যালারি। এই গ্যালারির যে পালকিগুলি আছে, সেগুলি যে শুধু কাঠ বা ধাতু দিয়ে তৈরি এমনই নয়, এগুলিতে সোনা, রূপো, মূল্যবান পাথর ইত্যাদির কারুকার্যও করা আছে। তৎকালীন ভারতীয় পর্দানশীল ব্যবস্থায় এই পালকিগুলি আকর্ষণীয় কভার দিয়ে ঢাকা রাখা হতো। এই কভারগুলির কাজও দেখার মতো। এই গ্যালারিতে যে পালকিগুলি রাখা আছে, সেগুলি ব্যবহার হতো মারওয়ার রয়্যাল পরিবারের মহিলাদের যাতায়াতের জন্য কোনো অনুষ্ঠানের সময়। কোনো কোনো ক্ষেত্রে বিশেষ অনুষ্ঠানের সময় রয়্যাল পরিবারের পুরুষরাও এই পালকিগুলি ব্যবহার করতেন। দৌলতখানা। এই গ্যালারিতে সংরক্ষিত আছে মুঘল আমলের মূল্যবান সামগ্রীর সংগ্রহ, যা রাজপুত রাজত্বের সময় রাঠোর শাসকদের সঙ্গে মুঘল শাসকদের সুসম্পর্ক থাকাকালীন সংগৃহীত হয়েছিল। এই গ্যালারির সংগ্রহের মধ্যে রয়েছে অস্ত্রশস্ত্র, পোশাক আশাক, আলংকারিক শিল্প, পেন্টিং, পাণ্ডুলিপি এবং শিরস্ত্রাণ ইত্যাদি। এছাড়া উল্লেখযোগ্য সংগ্রহের মধ্যে আছে মুঘল সম্রাট আকবরের তরবারি, তাঁতে বোনা পর্দা, এমব্রয়ডারি কাজ করা তাঁবু, এমব্রয়ডারি কাজ করা জামা। এই সকল সংগ্রহ পরিদর্শন করার সময় আমরা 500 বছর আগের রাঠোর রাজবংশের ইতিহাস ও সংস্কৃতির পরিচয় পাই।
পেন্টিং গ্যালারি। এই গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে মারওয়ার স্কুলের মিনিয়েচার পেন্টিং এবং প্রতি বছর এই গ্যালারির প্রদর্শনীর থিম পরিবর্তন হয়। যেমন যদি কোনো বছর প্রদর্শনীর থিম হয় দরবার, তবে ওই বছর দরবার সংক্রান্ত বিষয় প্রদর্শনীর অন্তর্ভুক্ত হয়। দরবার শব্দটি মহারাজের সভাপতিত্বে যে কোনো সমাবেশকে বোঝাতে ব্যবহার করা হয়। এর মধ্যে থাকতে পারে যেমন কোনো বড় সভা, অথবা মাত্র কয়েকজন নির্দিষ্ট ব্যক্তিকে নিয়ে, আবার কখনো বা রানীদের নিয়ে। যখন এই সভা রানীদের নিয়ে হয় তখন সেখানে গান বাজনা, নাচ ও খানাপিনা হয়। গুরুত্বপূর্ণ উৎসব, রাজকীয় জন্মদিন বা নতুন রাজার অভিষেকের জন্য আনুষ্ঠানিক দরবার অনুষ্ঠিত হতো, তখন সেখানে উপস্থিত থাকতেন বিভিন্ন পদমর্যাদার লোকেরা। এবার আসি মেহরানগড়ের ইতিহাস প্রসঙ্গে। এই যোধপুরের সূচনা করেছিলেন রাঠোর রাজবংশের প্রধান রাও যোধা। তিনি 1459 সালে মারওয়ারের রাজধানী হিসাবে যোধপুরের প্রতিষ্ঠা করেন। পূর্বে মারওয়ারের রাজধানী ছিল মান্ডোর। তিনি ছিলেন রানমালের 24তম পুত্র এবং রাঠোর রাজবংশের 15তম শাসক। তিনি সিংহাসনে বসার 1 বছর পরে চিন্তা করলেন এই 1000 বছরের পুরনো মান্ডোর দুর্গ যথেষ্ট নিরাপদ জায়গা নয়, এবং মনস্থির করলেন যোধপুরের কোনো এক নিরাপদ স্থানে এই রাজধানী স্থানান্তরিত করার। এরপর তিনি রাও সম্রাট পুত্র রাওনারার বিশ্বস্ত সহায়তায় মন্দারের 9 কিলোমিটার দক্ষিণে এক পাথুরে পাহাড়ে দুর্গের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরিকল্পনা করলেন। টেক্সটাইল গ্যালারি। এই গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে রয়্যাল তাঁবু এবং তার সাজসজ্জার সংগ্রহ। এছাড়া এখানে আছে মধ্যযুগীয় রাজকীয় রঙিন বস্ত্রাদির সম্ভার। যুদ্ধের সময় বা ছুটি কাটানোর সময় অথবা তীর্থযাত্রার সময় শিবিরে ব্যবহৃত বিভিন্ন তাঁবুর সম্ভার রয়েছে, যেগুলি যোধপুরের মহারাজারা ব্যবহার করতেন। এছাড়া এখানে রয়েছে মূল্যবান কার্পেট, নানা বর্ণের কাপড়, এমব্রয়ডারির বিভিন্ন কাজ, জরির বিভিন্ন কাজ, ভেলভেটের জিনিস, যেগুলি ওই সমস্ত শিবিরে ব্যবহার হতো। এছাড়া কাঠামোগুলি সাজানো হতো বিভিন্ন রকম পর্দা দিয়ে। মেঝেতে পাতা থাকতো রঙিন কার্পেট। পর্দা ও ছাউনিতে সূক্ষ্ম এমব্রয়ডারির কারুকার্য থাকতো, অথবা রঙিন লতাপাতা ও ফুল দিয়ে আঁকা থাকতো। আবার ফিরে আসি মেহরানগড়ের ইতিহাস প্রসঙ্গে। এই পাহাড়টি পাখিদের পাহাড় ঠাকুর চেরিয়া নামে পরিচিত ছিল। কিংবদন্তি অনুসারে ওই পাহাড়ে তখন একমাত্র যে বাসিন্দা ছিল যিনি পাখিদের প্রভু চিরিয়ানাথজি নামে পরিচিত ছিলেন। ওই অঞ্চলের স্থানীয় জনসাধারণ তাকে জানতেন এবং তার অনুগামীও ছিলেন। সেই হিসাবে তিনি প্রভাবশালীও ছিলেন। তাই দুর্গ নির্মাণের জন্য তাকে বারবার ওই জায়গা পরিত্যাগ করতে অনুরোধ করলেও তিনি রাজি হননি। এর ফলে রাজা অপেক্ষাকৃত আরও শক্তিশালী এক মহিলা সন্ন্যাসিনী দেশনকের করোনা মাতাদির সাহায্য চাইলেন। রাজার অনুরোধে করোনা মাতাদি তখন চিরিয়ানাথজির কাছে গিয়ে তাকে ওই জায়গা ছেড়ে যেতে বললেন। এই করোনা মাতাদি ছিলেন চিরিয়ানাথজির চেয়ে প্রভাবশালী। তাই চিরিয়ানাথজি তখন ওই জায়গা ছেড়ে চলে যাওয়ার আগে রাজাকে অভিশাপ দিয়ে গেলেন যে এই দুর্গে যেন জলের অভাব হয়। রাওযোধা তখন তাকে সন্তুষ্ট করতে দুর্গের মধ্যেই একটা বাড়ি ও মন্দির করে দিলেন। এরপর করোনা মাতার প্রভাব দেখে রাওযোধা করোনা মাতাদিকে আহ্বান জানালেন দুর্গের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে। শীষমহল। এটি একসময়
মারওয়ারের মহারাজা অজিত সিংয়ের ব্যক্তিগত অ্যাপার্টমেন্টের অংশ ছিল। শীষমহলের খিলানগুলির মধ্যে প্লাস্টার অফ প্যারিসের ওপর আঁকা আছে বিভিন্ন দেবদেবীর ছবি, যেমন ব্রহ্মা, শিব পার্বতী, গণেশ, শ্রীকৃষ্ণ, রাম, সীতা ও হনুমানের ছবি ইত্যাদি। এছাড়া দেখা যাবে কাঠের তৈরি সিলিংয়ের ওপর থেকে ঝুলছে ইউরোপিয়ান ঝাড়বাতি, যা পরে 19 শতাব্দীতে যুক্ত করা হয়েছে। ফুলমহল। এই সুন্দর ফুলমহলটি মহারাজা অভয় সিং তৈরি করিয়েছিলেন 18 শতকে প্রাইভেট অডিয়েন্স কক্ষ হিসাবে। এই কক্ষের সিলিংটি সূক্ষ্ম সোনার তারের কারুকার্য ও কাঁচ দিয়ে তৈরি, এবং দেওয়ালে দেখা যাবে 19 শতকের তৈরি পেন্টিং, যেগুলির মধ্যে আছে ভারতীয় ধ্রুপদী রাগ, রয়্যাল পোর্ট্রেট এবং বিষ্ণু ও দেবী দুর্গার অবতারের ছবি। এই সমস্ত সূক্ষ্ম কাজ, বিভিন্ন রঙের ব্যবহার, অলঙ্কৃত সিলিং, কাঁচের জানালা প্রভৃতি এই কক্ষটাকে উজ্জ্বল করে তুলেছে। শৌর্য ও বীর্যের জন্য যোধপুর ছিল ভারতের বড় রাজত্বগুলির মধ্যে অন্যতম। প্রতিটি শাসক তাদের সামরিক শক্তির উপযুক্ত প্রমাণ রেখে গেছেন। বিভিন্ন রকমের অস্ত্রের সম্ভার, যেমন শিরস্ত্রাণ, বর্ম, তরবারি, তীরধনুক, বিভিন্ন ধরনের ছুরি ইত্যাদির এই সংগ্রহশালায় রাখা আছে। বিভিন্ন তরবারি ও ছুরিগুলির কয়েকটি তীক্ষ্ণ ইস্পাতের ফলাযুক্ত, হাতলে সোনা ও রূপোর কাজ করা আছে। এছাড়া রয়েছে বিরল উদাহরণের বর্ম, যার মধ্যে চামড়ার কাজ করা আছে। রাঠোর রাজবংশের এই অস্ত্রের সিলাইখানা কেবল ধাতব অস্ত্রের বা চামড়ার কাজের সংগ্রহই নয়, এ যেন মারওয়ার গৌরব ইতিহাসের 500 বছরের বেশি সময়কে ধরে রেখেছে। তখ্ত বিলাস। এই কক্ষটি মহারাজা তখ্ত সিংয়ের শয়নকক্ষ। এই কক্ষটিতে সিলিং থেকে মেঝে পর্যন্ত বিভিন্ন বিষয়ের পেন্টিং দেখা যাবে। এই পেন্টিংগুলিতে যেমন বিভিন্ন দেবদেবীর পেন্টিং আছে, তেমনই আছে বিভিন্ন ইউরোপিয়ান লেডিদের পেন্টিং। এই মহারাজা ছিলেন শিল্পের এক মহান পৃষ্ঠপোষক। মেহেরানগড় দুর্গ তৈরির সময় চিরিয়ানাথজির বিষয়ে আরও একটি কাহিনী রয়ে গেছে। মহারাজ চিরিয়ানাথজির কাছে ক্ষমা প্রার্থনা করে তার অভিশাপ ফিরিয়ে নিতে বলেছিলেন, কিন্তু চিরিয়ানাথজি তখন অভিশাপ মুক্ত হওয়ার একটি উপায় হিসাবে একটি শর্ত আরোপ করলেন। তিনি বললেন, যদি রাজ্যের কোনো ব্যক্তি স্বইচ্ছায় নিজেকে জীবন্ত সমাধি দিতে রাজি হয়, তাহলেই একমাত্র ওই অভিশাপ থেকে মুক্ত হওয়া যাবে। এই সময়ে রাজারাম মেঘওয়াল নামে এক ব্যক্তি নিজে থেকে এগিয়ে এসেছিলেন এই শর্তে যে তার পরিবারের বংশ পরম্পরার দায়িত্ব রাজারা বংশ পরম্পরায় নেবে। রাজা তাতে সম্মতি প্রদান করার পর রাজারাম মেঘওয়ালকে একটি শুভ দিনে একটি শুভ স্থানে জীবন্ত সমাধিস্থ করা হয়েছিল, যাতে মেহেরানগড়ের ভিত্তি স্থাপন করা যায়। ওই বছরটি ছিল 1459। রাজারাম মেঘওয়ালের মহান আত্মত্যাগকে শ্রদ্ধা জানাতে দুর্গে প্রবেশ করার স্থানে তার সমাধির ওপর একটা বেলে পাথরের স্মৃতিসৌধ নির্মিত হয়েছিল। তার নাম, সমাধির তারিখ এবং অন্যান্য প্রাসঙ্গিক বিবরণ সমাধিসৌধের ঘটনার সঙ্গে দর্শনার্থীদের পরিচিত করাতে সমাধিতে পাথরে খোদাই করা রয়েছে। মতিমহল। এটি হলো দুর্গের প্রাচীনতম কক্ষগুলির মধ্যে সবচেয়ে প্রাচীন। এটি 16 শতাব্দীতে মহারাজা স্বরাজ রাজা সুর সিং তৈরি করিয়েছিলেন পাবলিক অডিয়েন্স হল হিসাবে। এই কক্ষের দেওয়ালগুলি বিশেষ এক ধরনের চুনাম দিয়ে তৈরি হয়েছিল, যার জন্য দেওয়ালগুলি চকচক করত।
এছাড়া দেওয়ালগুলিতে অনেকগুলি কুলুঙ্গ নির্মাণ করা হয়েছিল, যার ভিতর প্রদীপ জ্বালানো হতো এবং এর ফলে গোটা জায়গাটা আলোয় ঝলমল করত। সিলিংটি শোভিত হতো আয়না ও সোনার গিল্টের কাজ দিয়ে। ঝাঁকি মহল, এই মহলটি মহারাজ তখসিনের রাজত্বকালে তৈরি হয়েছিল। বলা হয় যে এই জেনানা মহল থেকে মহিলারা নিচের উঠানে আনুষ্ঠানিক কাজকর্ম দেখতে পেত ছোট ছোট জালির জানালার মতন অংশ দিয়ে। এই মহলটিতে রয়েছে বিভিন্ন দোলনার সংগ্রহ, যেগুলি ব্যবহৃত হতো শিশুদের জন্য ও বিভিন্ন দেবদেবীর দোলা হিসাবেও ব্যবহার করা হতো। এরপর আমরা গেলাম চামুন্ডা মাতাজির মন্দির দেখতে। এই চামুন্ডা মাতাজির মন্দিরটি যোধপুরের মেহরানগড় দুর্গের দক্ষিণ প্রান্তে অবস্থিত। 1460 সালে রাও যোধা তার প্রিয় দেবী চামুন্ডার মূর্তিটি এই দুর্গে প্রতিষ্ঠা করেছিলেন, যেটি আগে তার পুরনো রাজধানী ম্যান্ডোরে ছিল। যশবন্ততাড়া, এটি মেহরানগড়ের 1 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। যশবন্ততাড়া হল যোধপুরে অবস্থিত একটি সমাধিক্ষেত্র, যাকে মেওয়ারের তাজমহল বলা হয়। এটি একটি লেকের ধারে সবুজ বনানীযুক্ত সুন্দর পরিবেশে অবস্থিত, যা পর্যটকদের কাছে অবশ্যই একটি আকর্ষণীয় কেন্দ্র। স্মৃতিস্তম্ভ ও গম্বুজগুলি ঐতিহ্যবাহী রাজস্থানী শৈলীতে তৈরি। এই যশবন্ততাড়ার নাম রাখা হয়েছে মহারাজা যশবন্ত সিং দ্বিতীয়ের নামে এবং এটি তৈরি করেছেন তার ছেলে সর্দার সিং 1899 সালে। এটি বিশুদ্ধ সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি, যা এখনও সকলকে মুগ্ধ করে এবং এখানে মেবারের পুরনো শাসকদের কিছু পেন্টিং রয়ে গেছে। শুধুমাত্র সাদা মার্বেলই নয়, এই সিঁড়িগুলি যেগুলি মনুমেন্টের দিকে উঠে গেছে সেগুলিও লাল সাদা মার্বেল দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে, যাতে এগুলি দেখতে আরও সুন্দর লাগে। এখানে যে লেকটি আছে সেখানে আগে মৃত ব্যক্তির আচার অনুষ্ঠানের কাজে ব্যবহৃত হতো। মনুমেন্টের ভিতরে যে স্মৃতিসৌধগুলি আছে সেগুলির মধ্যে সুন্দর শিল্পকর্ম দেখা যায়। এছাড়া প্রতিটি স্মৃতিস্তম্ভে বিবরণ দেওয়া আছে তার সম্বন্ধে, যার উদ্দেশ্যে ওই স্মৃতিস্তম্ভ উৎসর্গ করা হয়েছে। যশবন্ততাড়ায় মূল মার্বেলের মনুমেন্টের চারিদিকে যে স্তম্ভ ও খিলানগুলি আছে সেগুলিতে সূক্ষ্ম খোদাইয়ের কাজ করা আছে এবং দেওয়ালগুলিতে মৃত শাসকদের তৈলচিত্র ও ছবিও আছে। যদিও সমস্ত বিল্ডিংটি ঐতিহ্যশালী রাজস্থানী রীতিতে তৈরি করা হয়েছে, তবুও এর গম্বুজের কাজে মুঘল ঘরানার চিহ্ন দেখা যায়। প্রথমেই লেকের ধারে এইরকম মনোরম পরিবেশে এই যশবন্ততাড়ার অবস্থান ছবির মতো মনে হবে। এর চারিদিকে বিস্তৃত লন থাকায় এখানে এই সুন্দর পরিবেশে বেশ কিছুক্ষণ বসে থাকতে ইচ্ছা করবে। এই স্মৃতিসৌধগুলির পাশে আলাদাভাবে দেখা যাবে সেই স্থান যেখানে রাজকীয় পরিবারদের মৃতদেহ দাঁড় করা হতো। এই স্থানে এখনও কিছু পোড়া কাঠের চিহ্ন দেখা যাবে। মেহরানগড় ফোর্ট দেখার পর অপেক্ষাকৃত কম ভিড়যুক্ত এই স্থানে দর্শকদের একটু হালকা মেজাজ লাগবে, যেহেতু এই যশবন্ততাড়ার অবস্থান মেহরানগড়ের একেবারে নিকটে। উপযুক্ত ফিস দিয়ে এখানে ক্যামেরা ব্যবহার করা যাবে। মোটামুটি 30 থেকে 45 মিনিটের মধ্যে এই স্থান দেখা হয়ে যাবে। এখানে প্রবেশ করার ফি ভারতীয়দের ক্ষেত্রে 15 টাকা ও বিদেশিদের ক্ষেত্রে 30 টাকা।